নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর 2024 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকে আমি ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইতিহাস, পূর্ণমান 15, সময় 30 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। 1. আদিম মানুষ সভ্য হয়ে উঠেছে যার জোরে, তা হলো বুদ্ধি, জ্ঞান, বিবেক, নির্বাচন শক্তি। উত্তর হবে বুদ্ধি। 2. আলতামিরা গুহা অবস্থিত ফ্রান্সে, স্পেনে, আফ্রিকায়, মিশরে। উত্তর স্পেনে। 3 নম্বর, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা, আগুন। উত্তর হবে আগুন। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। 1. মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস। 2. হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। 3 নম্বর, সংক্ষেপে উত্তর লেখো। যে কোনো একটি। 2 × 1 = 2। 1 নম্বর, সভ্যতার বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, একটি সভ্যতায় গ্রাম ও নগর থাকতে হবে, নির্দিষ্ট শাসন ব্যবস্থা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্প ও স্থাপত্য থাকতে হবে, এছাড়াও থাকতে হবে মানুষের নিজস্ব বর্ণমালা বা লিপি। 3-2, কারা আদিম মানুষ নামে পরিচিত? উত্তর, আদিম কথার অর্থ হলো খুব পুরনো বা শুরুর দিকের, তাই খুব পুরনো সময়ের মানুষদের আদিম মানুষ বলা হয়। 4. যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 3 × 1 = 3। দুটো প্রশ্ন আছে, একটার উত্তর লিখতে হবে। 1 নম্বর, সংস্কৃতি কি? উত্তর, সাধারণভাবে সংস্কৃতি কথাটির মাধ্যমে নাচ, গান, শিল্প, সাহিত্য, পোশাক পরিচ্ছদ, মানুষের খাওয়া দাওয়া, রুচি, অবসর বিনোদন সহ নানা কাজকর্মকে বোঝায়। সুপ্রাচীন কাল থেকে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার অগ্রগতির অন্যতম অঙ্গ হল এই সংস্কৃতি। মানুষের সংস্কৃতি তার পরিচয়। 2. হরপ্পা সভ্যতার আবিষ্কার বিষয়ে কি জানো লেখো। উত্তর, 1921 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি হরপ্পায় খোঁড়াখুড়ি করে হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পান। পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতেও খোঁড়াখুড়ি করে এই সভ্যতার নিদর্শন পান। 1924 খ্রিস্টাব্দে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধিকর্তা জন মার্শাল হরপ্পা ও মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। এরপর থেকে বিশ্ববাসী সবিস্তারে হরপ্পা সভ্যতার কথা জানতে পারে। 5 নম্বর, 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 5 × 1 = 5। 1 নম্বর, মেহেরগড় সভ্যতার অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। উত্তর, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হল মেহেরগড় সভ্যতা। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিজ এই সভ্যতা আবিষ্কার করেন। এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। অবস্থান, বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোলান গিরিপথের ধারে কাচ্ছি সমভূমিতে এই সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। বৈশিষ্ট্য, এই সভ্যতা নতুন পাথরের যুগের সভ্যতা ও এর সূচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ। এই সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতা, কেননা মেহেরগড়ে কোনো লিখিত উপাদানের নিদর্শন পাওয়া যায় না। এই সভ্যতা হরপ্পা সভ্যতার ভিত্তিভূমি নির্মাণ করেছিল ও তামা পাথরের যুগের সভ্যতা। এটি মূলত কৃষি নির্ভর সভ্যতা ও এর একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল এখানকার সমাধি প্রথা।
5/2। মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন? উত্তর, পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে জানে। নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটি অত্যন্ত জরুরি বিষয়। যেমন আদিম মানুষ প্রথম দিকে খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত, তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট হতো। আগুন জ্বালাতে শেখার পরে তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রেহাই পেল। আগুনের ব্যবহার মানুষকে হিংস্র বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে আলাদা শক্তি যোগায়। বন্য পশুরা আগুনকে ভয় পেত, তাই খুব সহজেই আগুনের ব্যবহার করে মানুষ এই বন্য পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। দাবানলের সময় মৃত পশুদের পোড়া মাংস খেয়ে মানুষ তার আলাদা স্বাদ বুঝতে পারে, তাই পরে আগুনের ব্যবহার শেখার ফলে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে। এর ফলে মানুষের চোয়াল ও দাঁতের জোরও কম লাগতো, তাই ধীরে ধীরে মানুষের চোয়াল সরু হয়ে এলো এবং সামনের উঁচু দাঁতও ছোট হয়ে গেল। তাই সার্বিকভাবে বলা যায় আগুনের ব্যবহারের ফলে মানুষ উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। এবার আমি ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় ভূগোল, পূর্ণমান 15, সময় 30 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। 1. সেরেস হলো একটি কুলীন গ্রহ, বামন গ্রহ না গ্রহাণু? উত্তর হবে গ্রহাণু। 2. নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি, কম না অর্ধেক হয়? উত্তর হবে বেশি। 3 নম্বর, আবর্তন, পরিক্রমণ, আপাত গতি দ্বারা পৃথিবীর সময় গণনা করা হয়? উত্তর আবর্তন। 2 নম্বর, 2 এক কথায় উত্তর দাও। 2টি। 1 × 2 = 2। 1 নম্বর, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? উত্তর ইন্দিরা পয়েন্ট। 2. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর লুনি। 3. ভারতের একমাত্র প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর লাক্ষাদ্বীপ। 3 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 × 1 = 2। 1. পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কক্ষতল বলতে কী বোঝো? উত্তর, যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথটি উপবৃত্তাকার। এই কক্ষপথ বরাবর যে তল কল্পনা করা হয় তাকে পৃথিবীর কক্ষতল বলে। 2. হিমালয়কে উত্তর দক্ষিণে শ্রেণীবিভাগ করো। উত্তর, হিমালয় পর্বতকে উত্তর দক্ষিণে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়। যেমন সর্ব উত্তরে হিমালয়ের উচ্চতম অংশ হিমাদ্রি হিমালয়, এরপর দক্ষিণে হিমাচল হিমালয় এবং সর্বদক্ষিণে শিবালিক হিমালয়। 4. নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 1. নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? উত্তর, বিষুব শব্দটির অর্থ হলো সমান। নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব ও পশ্চিমে প্রসারিত একটি রেখা। পৃথিবীর নিজ মেরুদণ্ডের 66.5° কোণ থেকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করলেও সূর্যকিরণ নিরক্ষরেখায় সর্বদা লম্বভাবে পড়ে। এর ফলে নিরক্ষরেখায় সবসময় দিন রাতের ব্যবধান সমান হয়ে থাকে, তাই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে। 4/2 মেরিডিয়ান কাকে বলা হয়? উত্তর, কোনো দ্রাঘিমা রেখার মাথার ঠিক উপরে যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত প্রতিটি স্থানের সময় হয় দুপুর 12টা। এই কারণে দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ মধ্যাহ্ন বা মিড ডে।
এই দুপুর 12টা থেকে কোনো স্থানে স্থানীয় সময় গণনা করা হয়। দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময়ও বদলে যায়। 5 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। 1, ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। উত্তর, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসম এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। এই সমভূমি অঞ্চলের প্রধান নদ নদী হল সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। এই নদী হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাকর ও পলি বয়ে এনে এই উর্বর সমভূমির সৃষ্টি করেছে। এখানে চাষবাস খুবই ভালো হয় এবং যাতায়াত ব্যবস্থাও ভালো, ফলে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। 5-2, গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে আলোচনা করো। উত্তর, গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় 2500 কিমি। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। উৎসস্থলে এর নাম ভাগীরথী। এরপরে গঙ্গা হরিদ্বারের কাছে সমভূমিতে পড়েছে। গঙ্গার প্রধান উপনদী যমুনা উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গার সাথে যুক্ত হয়েছে। এরপর ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে এসে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। অন্য শাখাটি ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গাসাগরের কাছে বঙ্গোপসাগরে মিশেছে। আজকের ভিডিওতে আমি ইতিহাস ও ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।